দেখছেন নিউজ 18 বাংলা। সেরা 11 নিয়ে আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। স্কুল সার্ভিস কমিশনকে শুদ্ধ করতে সন্ত যোগ কমিশনে রামকৃষ্ণ মিশনের 3 সাধক কিভাবে তারা কাজ করবেন, এসএসসিতে এই শুদ্ধিকরণ কিভাবে হবে জানবো। ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখুন উমেলা, গত 15 বছরের তৃণমূল সরকারের আমলে এসএসসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন সামনে এসেছিল। প্রত্যেকের মধ্যেই ধারণা ছিল যে এসএসসি মানেই দুর্নীতি, এসএসসি মানেই চুরি, সেখানে নানা ধরনের অভিযোগ সামনে এসেছিল। সেই জায়গা থেকে কিন্তু রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই এবারে কিন্তু এসএসসিতেও বদল আসতে শুরু করেছে। কিরকম বদল? কারণ আজকে যে 4 জনের এসএসসি যে স্কুল সার্ভিস কমিশন, সেখানে 4 জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তার মধ্যে 3 জন হচ্ছেন রামকৃষ্ণ মিশনের মহারাজ। কারা কারা রয়েছেন তোমাকে যদি জানিয়ে রাখি, যে নতুন যে কমিশনের যে সদস্যরা রামকৃষ্ণ মিশনের, সেখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর ও সচিব স্বামী আত্মপ্রিয়ানন্দ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, তৃতীয় জন হচ্ছেন রামকৃষ্ণ মঠ এর ট্রাস্টি, রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য, এবং গোল পার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব স্বামী তত্ত্ব সাবানন্দ। অর্থাৎ এই 3 জনকে এনে কিন্তু এসএসসি তিনি চেয়ারম্যান আজকে সাংবাদিক সম্মেলন করেছেন দুষ্মন্ত নারিয়ালে। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন এবারে কিন্তু একেবারে সমস্ত স্বচ্ছতা মেনে করা হবে, এবং যাদেরকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হলো রামকৃষ্ণ মিশনের 3 জন মহারাজ, এবং আরো একজন রয়েছেন, তিনি হচ্ছেন রামকৃষ্ণ মিশন তারা রয়েছেন। পাশাপাশি সদস্য হিসেবে আরো একজনকে রয়েছেন, তিনি হচ্ছেন প্রফেসর তারাকান্ত ভেঙ্কটেশ্বরন, তাকেও কিন্তু সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন যাদেরকে মনোনীত করা হলো, বিশেষ করে রামকৃষ্ণ মিশনের 3 জন সহ আরো একজনকে, তাদের মতামত কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হবে। এবং আগামী দিনে যে সমস্ত এসএসসির মাধ্যমিক নিয়োগ হবে, সেখানে একদিকে যেমন স্বচ্ছতা বজায় থাকবে, পাশাপাশি রামকৃষ্ণ মিশনের যারা মহারাজ এবং আরো একজন যিনি অধ্যাপক রয়েছেন তাদের পরামর্শ কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হবে। সাধারণ মানুষ যেটা বলছেন বা বিশেষজ্ঞ মহল যেটা বলছেন, যেটা একটা নিঃসন্দেহে একটা গর্বের এবং আশাব্যঞ্জক সিদ্ধান্ত। কারণ তুমি জানো যে শিক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ধরনের মহারাজদের যদি অন্তর্ভুক্ত হয়, সেক্ষেত্রে শিক্ষার প্রজ্ঞা, মূল্যবোধ ও শিক্ষাদর্শে সমৃদ্ধ ব্যক্তিদের দায়িত্ব অর্পণ মানেই শিক্ষার প্রকৃত আদর্শের প্রতি এক গভীর আস্থার প্রকাশ। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রামকৃষ্ণ মিশনের 3 জন মহারাজকে অন্তর্ভুক্তের মাধ্যমে একথা কিন্তু বলা যেতেই পারে যে স্কুল সার্ভিস কমিশনে কিন্তু একদিকে স্বচ্ছতা এবং তাদের যে মতামত, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে, সেমনটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানাচ্ছেন। রামকৃষ্ণ মিশন কেন 3 জন মহারাজ? তুমি জানো যে রামকৃষ্ণ মিশন দেশ এবং দশের জন্য তারা নানা ধরনের প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে থাকেন, এবং তাদের প্রতি সাধারণ মানুষের, সমস্ত ধর্মের প্রতি মানুষের একটা আস্থা রয়েছে, ভরসা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এসএসসিতে এবার শুদ্ধিকরণ করা হবে। একদিকে স্বচ্ছতা, অন্যদিকে রামকৃষ্ণ মিশনের মতো সন্তদের যোগের মাধ্যমে আগামী দিনে নিয়োগের দিকে যেমন স্বচ্ছতা মেনে করা হবে, পাশাপাশি তাদের যে সমস্ত উপদেশ, তাদের যে সমস্ত পরামর্শ রয়েছে, সেগুলো কিন্তু গুরুত্ব দিয়ে আগামী দিনে এসএসসি এগিয়ে যাবে, এমনটাও কিন্তু এসএসসির যিনি চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন। ওকে, আমার সঙ্গে আছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ এবং স্বামী তৎস্বরানন্দ। একটা অর্ডার হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে 4 জন মেম্বার আজকে আমরা পেয়েছি। তার মধ্যে 2 জন এখানে আছেন। স্বামী আত্মপ্রিয়ানন্দ আছেন, উনি হচ্ছেন প্রো চ্যান্সেলর অ্যান্ড সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, হয়তো আপনারা ওনাকে সবাই চিনেন। আমার বাঁদিকে আছেন স্বামী তৎস্বরানন্দা, ট্রাস্টি অফ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ, গভর্নিং বডি মেম্বার অফ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ অ্যান্ড সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোল পার্ক, কলকাতা। তার ছাড়া আমাদের কমিশনে যোগ দেবেন স্বামী শাস্ত্রাজানন্দা, he is secretary of Ramakrishna Mission Ashram, Narendrapur, and Professor Ramya Tarakard,
Venkateshwaran, Professor Strategic Management Group of IIM Calcutta. ট্রান্সপারেন্সি পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এটা নিয়ে যে কত রকমের জলঘোলা হয়েছে আপনারা জানেন। সেই জন্য চেয়ারম্যান স্যার এই কথা বলছিলেন আমরা ওয়েবসাইটের মাধ্যমে পিরিয়ডিক্যালি আপনাদের সমস্তগুলো খবর দিয়ে দেবো, যাতে আপনারা একরকম লিখবেন, ওনারা কিন্তু ভাবেন না, একেবারে পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে ওয়েবসাইটে সার্ভিস কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত আপডেট দিয়ে যাবে। আপডেট মানে এটা হবে কি হবে না, কি খবর, অথবা অনুমানিক হতে পারে ইত্যাদি না করে ডে টু ডে যা খবর আছে পরিষ্কারভাবে ওয়েবসাইটে দেওয়া অন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মাঝ আকাশে গোত্তা, এক ধাক্কায় 300 ফুট নামলো বিমান, দ্বিতীয় ডোপ টেস্টে ফেল পাইলট। গাঁজা খেয়ে বিমান ওড়ানোতেই কি বিপত্তি, প্রশ্ন উঠছে। 4 আগস্ট থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। মাঝ আকাশে বিপত্তি, আচমকাই 300 ফুট নিচে নেমে যায় সেই বিমান। আহত হন বেশ কয়েকজন। তদন্ত শুরু করে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। পাইলটের মাদক পরীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। সূত্রে খবর, মাদক পরীক্ষা ফেল করেছেন বিমান, তার রক্ত পরীক্ষায় গাঁজা খাওয়ার প্রমাণ। দেখো, প্রথমত এই দুর্ঘটনার কারণ দুটো বিষয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রথমত হচ্ছে AAIB তরফ থেকে যে ইনভেস্টিগেশন করা হচ্ছে, তাদের তরফ থেকে দেখার চেষ্টা করা হচ্ছে যে আবহাওয়াজনিত সমস্যার কারণে বিমান এই অবস্থায় পড়েছিল কিনা, এবং যদি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই বিমান পড়ে থাকে তাহলে যে ধরনের দুর্ঘটনা সাধারণত ঘটে বা তার যে চেহারা লক্ষ্য করতে পারা যায়, তার সঙ্গে এই বিমানের মধ্যে যাত্রীদের যেভাবে আহত হওয়া বা বিমানের ভেতরে যে ধরনের ক্ষতি হয়েছিল তার কোনো সম্পর্ক বা যোগ রয়েছে কিনা। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে তদন্ত হচ্ছে সেই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে সময় টার্বুলেন্সের মধ্যে বিমান পড়েছিল সেই সময় বিমানের যারা পাইলটরা ছিলেন তাদের মধ্যে যে কথোপকথন এবং তারা এটিসির সঙ্গে যেভাবে যোগাযোগ করেছিলেন তার সমস্তটাই ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডারের মধ্যে একদম রেকর্ডেড হয়ে গেছে। ফলে সেখান থেকে সেটা বেরিয়ে আসবে। আজকে যে পাইলটের যে রিপোর্টের কথা, তার যে হেলথ রিপোর্টের কথা জানতে পারা যাচ্ছে, যে স্বাস্থ্য পরীক্ষা বা তার যে পরীক্ষা করা হয়েছিল তাতে জানা যাচ্ছে যে দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে তিনি মাদকাসক্ত, তিনি নাকি জানতে পারা গিয়েছে, এবং যার ভিত্তিতে গোটা ঘটনার ক্ষেত্রে যে শুধুমাত্র আবহাওয়াজনিত কারণেই সেদিনকে ওই পরিস্থিতি তৈরি হয়েছিল নাকি আবহাওয়াজনিত পরিস্থিতি থেকেও বেশি যেটা গুরুত্ব দেওয়ার মতো জায়গাতে এই মুহূর্তে আলোচনায় চলছে সেটা হচ্ছে যে পাইলট যিনি ছিলেন বা যারা ছিলেন তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং সেটা মাদকাসক্ত হওয়ার জন্য কিনা। এখন দেখো, প্রত্যেকটা এয়ারলাইন্স এজেন্সি যারা রয়েছে তাদের একটা টার্ম থাকে, অর্থাৎ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ম্যানেজমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রি ফ্লাইট প্রোটোকলের মধ্যে দিয়ে প্রত্যেক বিমান কর্মীদের, বিশেষত পাইলটদেরকে যেতে হয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মাদকাসক্ত হয়েছেন কিনা, মাদকাসক্ত ছিলেন কিনা তার পরীক্ষা হওয়ার কথা। এক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই প্রি ফ্লাইট প্রোটোকল অনুযায়ী তাদের যে স্ক্রিনিং টেস্ট হয়েছিল সেখানে দাঁড়িয়ে রিপোর্ট কি এসেছিল নাকি সেখানেও কোনোভাবে ম্যানিপুলেট করা যা সম্ভব সেটিও এই তদন্তের আওতাভুক্ত হতে চলেছে। এই পাইলটের এখন নিশ্চয়ই যে মেডিকেল রিভিউ বোর্ডের পরীক্ষা হবে, এক্ষেত্রে দাঁড়িয়েও একটা জিনিস উঠে আসতে পারে, সেটা হচ্ছে যে ওই পাইলট কি এমন কোন ধরনের ওষুধ ব্যবহার করেন তার যে এই ধরনের প্রভাব থাকতে পারে। তিনি যে ওষুধটা ব্যবহার করেন সেই ওষুধ ব্যবহার করার বিষয়ে তার এয়ারলাইন্স এজেন্সি কি জানে। তৃতীয়ত হচ্ছে, এয়ারলাইন্স এজেন্সি যদি জেনে থাকে তাহলে এয়ারলাইন এজেন্সির তরফ থেকে ওই পাইলটকে আগে কি বলা হয়েছিল, এবং সেটাও এই চিকিৎসকদের যে ম্যানুয়াল সেই পরীক্ষার মধ্যে দিয়ে উঠে আসবে। ফলে এই দুর্ঘটনার সঙ্গে সেদিনকে আবহাওয়া সংক্রান্ত বিষয় এবং অবশ্যই মাদকাসক্ত পাইলট ছিলেন কিনা, তার জেরে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কিনা, সেটাও তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট নিয়ে আলোচনা করা হচ্ছে, জানালেন এয়ার ইন্ডিয়ার সিইও। No, we were just giving an update on the status of the investigation. It's not for me to say. I think that's up to him to give an update.
No, we were just giving an update on the status of the investigation. It's not for me to say. I think that's up to him to give an update. কি ধরনের পরীক্ষা হয় পাইলটদের, কি বলছেন পাইলট অরিন্দম দত্ত? ফার্স্ট অফ অল আমরা রেগুলার অ্যালকোহল টেস্টটা দিই, কিন্তু আমাদের একটা থাকে যে আমাদের অ্যালকোহল টেস্টটা প্রত্যেক ফ্লাইটে আমরা দিতে পারি। যখন আমি বেস ছাড়বো, বেস ছাড়ার আগে আমি ফার্স্ট ফ্লাইটে আমি অ্যালকোহল টেস্টটা দেবো। আমি যদি কোনো জায়গায় গিয়ে থাকি, নাইট স্টে করি, পরের দিন আসার আবার ওইখানে আমি আমার অ্যালকোহল টেস্টটা বা ব্রেথালাইজার টেস্ট যেটাকে বলা হয় সেটা আমরা দিই। তো ব্রেথালাইজার টেস্টটা হলো ইনিশিয়াল ব্যাপার। ব্রেথালাইজারে আমাকে দেখাবে আমার অ্যালকোহল কন্টেন্ট কতটা আছে আমার ব্লাডের মধ্যে, সেটা আমি একটা ফু দিয়ে বের করতে পারি। কিন্তু ড্রাগ, যেটার উপর জোর করে বলা হচ্ছে, এই ড্রাগ টেস্টটা কিন্তু যতক্ষণ আমি কোনো ইউরিন টেস্ট করব বা ব্লাড টেস্ট করব তার আগে আমি কি জানতে পারবো না। আর ইনিশিয়ালি এরকম কোনো কিছু হওয়ার পর ক্রুদের, কেননা সবসময় কিছু হোক বা না হোক, ক্রুদের ওপর, ককপিট ক্রুর ওপর সবসময় আগে মানে খাড়াটা নেবে আসে। এক্ষেত্রেও তাই হয়েছে। তখন তাকে বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে কেউ বলেছে হ্যাঁ একটু ড্রাউজি ছিল, এই ছিল। আর দিল্লি থেকে ফুকেট কিন্তু 1-2 ঘন্টার ফ্লাইট না, কোয়াইট লং ফ্লাইট। তাতে একটু টায়ার্ড হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তার সাথে উইন্ডশারের কোনো ব্যাপার নেই। এবার বলছি ড্রাগের কথা। ফার্স্টে যখন দিল্লি থেকে গেছে, মোস্ট প্রবাবলি এটা কোনো জায়গাতে নেবেছে, সেখানে থেকে, যে কারণে লম্বা ফ্লাইট, আসা যাওয়া 8 ঘন্টার উপরে। তো সেখান থেকে যদি করে আসে, এই আপনার ইনসিডেন্টের পর তার ড্রাগ টেস্ট হবে। ড্রাগ টেস্ট কি? একটা ইউরিন টেস্ট হলো। ইউরিন টেস্টে আমাদের কি বলা হয়? ইউরিন টেস্টে বলা হয় আইদার নন নেগেটিভ আর নন পজিটিভ। যদি আমাদের নন নেগেটিভ হয়, দ্যাট মিনস কিছু কন্টেন্ট থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি কনফার্ম নই যে ওটাতে ড্রাগ আছে কিনা। আবার নেক্সট আমি কিছুক্ষণ পর আবার ইউরিন টেস্ট করলাম, তাতেও হতে পারে যে নন নেগেটিভ হলো। এবার সেটাকে কিন্তু আমার ন্যাশনাল টেস্টিং ল্যাবে পাঠাতে হবে, যেখানে 15 দিন পর রিপোর্ট আসবে। আজকেই যে ক্রুকে আমরা একদম শুটিং রেঞ্জে দাঁড় করিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদমই ঠিক না। 15 দিন পর তার মানে প্রপার রিপোর্ট আসবে যে এতে ড্রাগ ছিল কি ছিল না এবং কি পরিমাণে ছিল। একটা খুব ভালো কথা, আজকের দিনে আমরা যেভাবে ফ্লাইং করি, আমাদের কোনো টাইমে ঠিক থাকে না, স্ট্রেস লেভেল ভীষণই হাই। শুধু তাই নয়, আমি যখন মাটি থেকে ওপরে উঠছি 30,000 ফিট, 40,000 ফিট, তখন আমার স্ট্রেস লেভেল কিন্তু আরো হাই হয়ে যায়। এই জন্য আজকালকার ক্রুরা কোনো স্ট্রেস রিলিফ পেইন খায়, পিল খায়, অথবা হেডেকের জন্য পেইন রিলিফ পিল খায়, বা কাশি সর্দির জন্যও ড্রাগ নেন। এইগুলো কিন্তু অ্যালকোহল কন্টেন্ট করে, বা কোনো কিছু ড্রাগ যেটাকে কিন্তু আমাদের রক্তের সাথে মিশে কিছু ড্রাউজি ব্যাপারগুলো তৈরি হয়। এক্ষেত্রে ডাক্তারের সাথে যে খুব ভালো কথা, যে ডাক্তারের সাথে কথা বলে আমরা সেভাবে এগোই। মনে করুন আমার কাশি হয়েছে, আমি ফ্লাইটটা অপারেট করতে পারবো না। একবার যদি আমি, আজকের দিনে রুলস হলো, আমি যদি একবার ফ্লাইট অ্যাকসেপ্ট করে নিই, তারপর যদি ক্যান্সেল করি, দ্যাট মিনস আমার 1 দিন বা 2 দিনের কোম্পানি টু কোম্পানি আমার স্যালারি কাটা যাবে, কারণ আমি অ্যাকসেপ্ট করেছি। সেই সময় অ্যাকসেপ্ট করার আগে আমি ডাক্তারের সাথে কনসাল্ট করব যে আমি এই ড্রাগ নিচ্ছি, এটা কি ফ্লাইট করার উপযুক্ত। ডাক্তার যদি বলে না, একদমই আসবেন না, আমরা যাব না। আর এইখানে বারবার আমি বলছি যে কখনো বলা হচ্ছে গাঁজা খেয়ে, কখনো অন্য, এগুলো কিন্তু ভীষণই ভুল রিমার্ক। মানে আমার ব্যক্তিগত, আমি একজন ক্রু হিসেবে বলছি, যতক্ষণ না 15 দিনের মধ্যে, 15 দিন পর রিপোর্ট আসবে, তার আগে কাউকে ব্লেম করা উচিত না। যাত্রী সুরক্ষা সবার আগে, সাবস্ট্যান্স ব্যবহারের প্রমাণ পাওয়া গেলেও পদক্ষেপ, জানালেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। We wanted to get a direct update from Air India also on the incident, and we wanted to see how they are taking this issue from their side. And I have told time and again that from the ministry, safety in aviation is the topmost priority. There shouldn't be any compromise from any side, even the regulator or even the airlines or anyone. So this issue we have taken very, very seriously from the ministry side also. AIB has been given the task to continue on the investigation. Full-fledged report to come from AIB so that we can see what action, definitive action needs to be taken on this. But in the meantime, if it is anything related to substance abuse or substance using, I would say that from the ministry we are taking it very, very seriously. And if we find that there needs to be some tweaking
in the existing regulations, we are ready to do that also. We are taking it very, very seriously, and if we feel that it is not up to the mark, the present regulation, then we will respond in it very seriously and, improve whatever needs to be done. বিমানে যান্ত্রিক ত্রুটি, এয়ার ইন্ডিয়ার বিমানের গোত্তা খাওয়ার কারণ কি? বিমানের পোস্ট ফ্লাইট রিপোর্টে একাধিক ত্রুটি, উড়ানের 80 মিনিটে 13টি ত্রুটির সঙ্গে দুবার অটো পাইলট বন্ধ হওয়ার সতর্কবার্তা। Please fasten your seatbelt. This is emergency. Please fasten your seatbelt. Nobody should get up. Fasten your seatbelt. কি কারণ? হাইড্রোলিক সিস্টেমে 7টি ত্রুটি, বিমান নিয়ন্ত্রণ সংক্রান্ত সতর্কবার্তা, ইমার্জেন্সি দরজা সংক্রান্ত সতর্কবার্তা, দুবার অটো পাইলট বন্ধ হওয়ার সতর্কবার্তা এবং ইঞ্জিন ত্রুটির সতর্কবার্তা। বিমানের ত্রুটির পর এবার হেলিকপ্টারের ত্রুটিতে আসি। যান্ত্রিক ত্রুটি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি। কলকাতা বিমানবন্দর থেকে কেশপুরে রওনা হওয়ার সময় কপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। 21 মিনিট পর গ্রিন সিগন্যাল। আমি অনেকটা বিলম্বে এসেছি, কারণ আমি যখন এখানে নামার কথা ছিল তখন প্রচন্ড দুর্যোগের জন্য আমাকে কোলাঘাটে অবতরণ করতে হয়েছে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দর থেকে কপ্টার উঠতে দেরি, মাঝপথে খারাপ আবহাওয়া। ক্ষুদিরাম আপসহীন লড়াইয়ের অপর নাম। 1908 সালের 11ই অগস্ট মাত্র 18 বছর বয়সে ফাঁসির মঞ্চে জীবন দেন। তার আত্মবলিদান দিবস পালনে কেশপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল 11টা কলকাতা বিমানবন্দরে কপ্টারে ওঠেন মুখ্যমন্ত্রী। কপ্টার চালু হতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রায় 21 মিনিট পর গ্রিন সিগন্যাল মেলে। কপ্টারে কলকাতা থেকে কেশপুর রওনা হন মুখ্যমন্ত্রী। কেশপুরে প্রবল বৃষ্টি, যার জেরে নামতে পারেনি মুখ্যমন্ত্রীর কপ্টার। কেশপুরে অবতরণ করতে না পেরে কপ্টার নামানো হয় কোলাঘাটে। হেলিকপ্টারে যাওয়ার কথা থাকলেও দুর্যোগের কারণে সেই হেলিকপ্টার কোলাঘাটে অবতরণ করে। তারপর কোলাঘাট থেকে কেশপুর পর্যন্ত পৌঁছান সড়কপথেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানান। আমি অনেকটা বিলম্বে এসেছি, কারণ আমি যখন এখানে নামার কথা ছিল তখন প্রচন্ড দুর্যোগের জন্য আমাকে কোলাঘাটে অবতরণ করতে হয়েছে। কিন্তু আজকের দিনটা তো পরিবর্তন করা যায় না। খারাপ আবহাওয়ার জেরে কেশপুর থেকেও গাড়িতেই বাঁকুড়া যান মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা।